বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে নোয়াখালী সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো, নিয়মিত আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম প্রত্যক্ষ করছো। তোমাদের সাথে আছি আমি কামরুন নাহার বেগম, প্রভাষক হিসাব বিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র অগ্নিবীমা অধ্যায়ের পঞ্চম লেকচার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা অগ্নিবীমা জনিত ঝুঁকি সম্পর্কে জেনেছিলাম এবং অগ্নিবীমা চুক্তির অপরিহার্য উপাদান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা অগ্নিবীমা খোলার পদ্ধতি বা কিভাবে একটা অগ্নিবীমা পত্র চালু করা হয় সেই সম্পর্কে জানব। মেথড অফ ওপেনিং ফায়ার ইন্স্যুরেন্স। অগ্নিবীমা চুক্তি সম্পন্ন করতে হলে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়। এই আনুষ্ঠানিকতাগুলো কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমেই আমরা অগ্নিবীমা খোলার ধাপগুলো সম্পর্কে একটু জেনে নিব। প্রস্তাব ফরম সংগ্রহ ও পূরণ, চারিত্রিক সনদপত্র সংগ্রহ, দলিলপত্রাদি জমাদান, সম্পত্তি পরিদর্শন, প্রস্তাব গ্রহণ, প্রিমিয়াম জমা এবং বীমাপত্র সংগ্রহ। এই ধাপগুলোর মাধ্যমে অগ্নিবীমা সংক্রান্ত আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হয়ে থাকে এবং একটি অগ্নিবীমা চুক্তি সম্পাদিত হয়ে থাকে। এবার আমরা এই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। প্রস্তাব ফরম সংগ্রহ ও পূরণ। প্রস্তাব ফরম সংগ্রহ এবং পূরণের ক্ষেত্রে এটা হচ্ছে অগ্নিবীমা চুক্তির মূল ভিত্তি। এক্ষেত্রে একজন বীমা গ্রহীতা প্রথমেই বীমাকারীর নিকট বীমাপত্র খোলার জন্য প্রস্তাব সম্বলিত একটি ফরম জমা দিয়ে থাকে। এই ফর্মটি বীমা কোম্পানির কাছ থেকে সংগ্রহ করে যথাযথভাবে তথ্য সন্নিবেশিত করে সেটা বীমাকারীর নিকট দাখিল করা হয়। এক্ষেত্রে কিছু প্রয়োজনীয় তথ্য সেখানে সন্নিবেশিত করা হয়। তথ্যগুলো এরকম, দেখো, বীমা গ্রহীতার নাম, ঠিকানা, পেশা, ভোটার আইডি নং এবং ছবি সংযুক্ত করতে হয়। সম্পত্তি বা পণ্যের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করতে হয়। সম্পত্তি বা পণ্যের প্রকৃতি ও পরিমাপ সম্পর্কে বিস্তারিত তথ্য লিখতে হয়। সম্পত্তি বা পণ্যের মূল্য যে অঙ্কের জন্য বীমা করা হয় অথবা যে মূল্যের জন্য বীমা করা হয় সেই মূল্যটা লিখতে হয়। বীমাকৃত সম্পত্তির মান, উৎপাদনের সময়কাল এবং নির্মাণের জন্য ব্যবহৃত সাজ সরঞ্জাম সম্পর্কে তথ্য সন্নিবেশিত করতে হয়। এছাড়া বীমার মেয়াদ সম্পর্কে স্পষ্টভাবে সেখানে উল্লেখ করতে হয়। কোনো বিপদ সংকুল দাহ্য পদার্থ ব্যবহৃত হয় কিনা সেই সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকতে হয়। এছাড়া দালান কোঠা বা কারখানার ক্ষেত্রে কোন ধরনের শক্তি ব্যবহার করা হয়ে থাকে তা স্পষ্টভাবে এই প্রস্তাব ফরমে সন্নিবেশিত করতে হয়। এই প্রস্তাব ফরমে যে সকল তথ্য চাওয়া হবে তা সঠিকভাবে উল্লেখ করতে হবে, কেননা কোনো ধরনের মিথ্যে তথ্যের আশ্রয় নেওয়া হলে পরবর্তীতে সেই বীমা চুক্তি বাতিল বলে গণ্য হয়ে থাকে। বীমা চুক্তি একটি স্বদেশাসী সম্পর্কের উপর ভিত্তি করে গঠিত একটি চুক্তি। সেজন্য প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে বীমা চুক্তির ক্ষেত্রে যে সকল তথ্য উপস্থাপিত হয়ে থাকে সকল তথ্য সত্য এবং গ্রহণযোগ্য। পরবর্তীতে এই সকল তথ্য সংক্রান্ত যদি কোনো জটিলতার সৃষ্টি হয় তাহলে বীমাকারী অথবা বীমা গ্রহীতা যে কোনো পক্ষই তার দাবি আদায়ের জন্য আদালতের শরণাপন্ন হতে পারে। সেই জন্য বীমা পত্রে উল্লিখিত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। এই প্রথম বীমা চুক্তি খোলার ক্ষেত্রে প্রথমে প্রস্তাব ফর্মটা সংগ্রহ করে সেটা বীমাকারীর প্রতিনিধি অথবা বীমাকারীর অফিসে জমা দিতে হয় এবং এই জমাদানের মাধ্যমে প্রথম ধাপের কাজ সম্পূর্ণ হয়ে থাকে। এরপর আমরা প্রস্তাব ফর্ম সংগ্রহ এবং পূরণ করে জমাদানের পরে যে কাজটা করা হয়ে থাকে সেটা হচ্ছে চারিত্রিক সনদপত্র সংগ্রহ। প্রস্তাব ফর্মের সাথে বীমা গ্রহীতার চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হয়। এক্ষেত্রে কোনো গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র সত্যায়িত করা হয়ে থাকে অথবা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে চারিত্রিক সনদপত্র সংগ্রহ করে সেটা বীমাকারীর নিকট জমা দিতে হয়। এরপর দেখো দলিল পত্রাদি জমা দান। কিছু প্রয়োজনীয় দলিল পত্র জমা দিতে হয়, যেমন প্রস্তাব ফর্মের সাথে পণ্যের বিবরণী পত্র বা উৎপাদিত পণ্যের বিবরণী সংক্রান্ত পত্র, কারখানার ক্ষেত্রে কারখানার মালিকের দলিল, যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত কাগজপত্র, ঘরবাড়ির ক্ষেত্রে মালিকানার দলিল ইত্যাদি দলিলপত্র জমা দিতে হয়। এরপর দেখো সম্পত্তি পরিদর্শন। সম্পত্তি পরিদর্শন এই ক্ষেত্রে যখন প্রস্তাব ফরম এবং অন্যান্য দলিলপত্র বীমা গ্রহীতা অফিসে জমা দেয় তখন বীমাপত্র খোলার যে প্রাথমিক আনুষ্ঠানিকতা সেটা সম্পন্ন হয়ে থাকে। এরপরে বীমাকারী তার নিযুক্ত পরিদর্শক কর্তৃক প্রস্তাব ফরমে উল্লিখিত সম্পত্তি নিখুঁতভাবে পরিদর্শন কাজ সম্পাদন করে থাকে। অর্থাৎ বীমাকারী একজন পরিদর্শক নিয়োগ দিয়ে থাকেন এবং সেই পরিদর্শক ওই যে সম্পত্তির বীমা করা হবে সেই সম্পত্তি সংক্রান্ত তথ্য নিখুঁতভাবে যাচাই বাছাই করে একটা পরিদর্শন প্রতিবেদন বীমাকারীর নিকট দাখিল করে এবং ওই পরিদর্শন প্রতিবেদন যদি সন্তোষজনক হয় তাহলে পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করা হয়। আর এই পরিদর্শনের কাজটি অত্যন্ত গোপনে সম্পাদন করতে হয়। এরপর দেখো প্রস্তাব গ্রহণ। যখন পরিদর্শকের প্রতিবেদন সন্তোষজনক হবে তখন একজন বীমাকারী বা বীমাকারী প্রতিষ্ঠান ওই বীমা গ্রহীতা কর্তৃক যে প্রস্তাবটা প্রদান করা হয় সেই প্রস্তাবটা গ্রহণ করে এবং এই প্রস্তাব গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে বীমা গ্রহীতাকে জানিয়ে দেওয়া হয় যে তার প্রস্তাবটি গৃহীত হয়েছে। এবং এই প্রস্তাব গ্রহণের পরবর্তী কাজটি হচ্ছে প্রিমিয়াম জমা। প্রস্তাব গ্রহণ করার পরে বীমাকারী কোম্পানি বীমা গ্রহীতাকে প্রিমিয়াম জমাদানের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় এবং ওই নির্ধারিত সময়ের মধ্যে একজন বীমা গ্রহীতা তার প্রিমিয়ামের অর্থ জমাদান করে থাকে এবং এই প্রিমিয়ামের অর্থ জমাদানের মাধ্যমে বীমাপত্র খোলার যে প্রাথমিক আনুষ্ঠানিকতা তা চূড়ান্তভাবে শেষ হয় এবং ওই প্রিমিয়াম জমা দেওয়ার পরে সকল কাগজপত্র ও কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত হয়ে একটা বীমাপত্রের রূপ নেয় এবং সেই বীমাপত্র বা ইন্স্যুরেন্স পলিসিটি বীমা গ্রহীতার নিকট হস্তান্তর করা হয় এবং বীমা গ্রহীতা সেই বীমাপত্র সম্পাদন সংগ্রহ করার মাধ্যমেই বীমা চুক্তি সম্পাদিত হয়ে থাকে। এইভাবে একটি অগ্নি বীমা চুক্তি খোলা হয়ে থাকে। অগ্নি বীমা পত্র খোলার এই পদ্ধতিটি বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে কিছুটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু মূল কার্যাবলী এমনই হয়ে থাকে। এবার আমরা দেখব অগ্নি বীমার ক্ষতিপূরণ, দাবি ও মীমাংসা পদ্ধতি। অর্থাৎ অগ্নি বীমা চুক্তিপত্রে উল্লিখিত সম্পত্তির যদি অগ্নিজনিত কারণে কোনো ক্ষতি হয়ে থাকে তখন সেই ক্ষতিপূরণ দাবি ও মীমাংসার ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয় আমরা সেটা সম্পর্কে এখন জানবো। অগ্নি বীমা চুক্তি হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি, এটা অলরেডি আমরা বলেছি। অগ্নি বীমাকৃত বিষয়বস্তু যদি অগ্নিজনিত কারণে ক্ষতি বা বিনষ্ট হয়ে থাকে তাহলে বীমা গ্রহীতা বীমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করতে পারে। আর এই ক্ষেত্রে ক্ষতি না হলে বীমা গ্রহীতা কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারবে না। শুধুমাত্র আমরা বলেছি যে বাট্টাকৃত সর্বোচ্চ মূল্যের বীমাপত্রের ক্ষেত্রে অতিরিক্ত হারে প্রিমিয়াম জমা দেওয়া হয়ে থাকে এবং পরবর্তীতে ওই প্রিমিয়ামেরই কিছু অংশ বাট্টাকৃত হারে বীমা গ্রহীতা পেয়ে থাকে। আর এই অগ্নি বীমা চুক্তির ক্ষেত্রে বীমাকৃত বিষয়বস্তু অগ্নিজনিত কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমাকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। অগ্নিকাণ্ড সংঘটিত হলে ক্ষতির পরিমাণ নির্ণয়, দাবি পেশ ও মীমাংসার জন্য কিছু নিয়মাবলী অনুসরণ করতে হয়। দাবি উত্থাপনের মাধ্যমে দাবি আদায়ের প্রক্রিয়া শুরু হয়ে থাকে এবং দাবি আদায়ের মাধ্যমে এই প্রক্রিয়াটা সমাপ্ত হয়ে থাকে। বীমা দাবি ও দাবি মীমাংসার ক্ষেত্রে তফসিল অনুসারে বীমা গ্রহীতা ও বীমাকারীকে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হয় সেগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। দেখো, অগ্নি বীমার ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতিতে কয়েকটি ধাপে কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। ধাপগুলো হচ্ছে বীমা গ্রহীতার করণীয় পদক্ষেপ সমূহ, বীমাকারীর করণীয় পদক্ষেপ সমূহ, ক্ষতির তদন্ত, প্রয়োজনে মধ্যস্থতাকারী নিয়োগ, ক্ষতিপূরণ প্রদান। এই ধাপগুলোর মাধ্যমে মূলত অগ্নি বীমার ক্ষতিপূরণ প্রদান করা হয়ে থাকে। এবার আমরা এই ধাপগুলো বিস্তারিত আলোচনা করব।
প্রথমে আমরা দেখব বীমা গ্রহীতার করণীয় পদক্ষেপ সমূহ। অগ্নিকাণ্ডে সংঘটিত বীমাকৃত সম্পত্তির বীমা দাবি আদায়ের জন্য বীমা গ্রহীতাকে নিম্নলিখিত পদক্ষেপ সমূহ গ্রহণ করতে হয়ে থাকে। প্রথমত দেখো, অবহিতকরণ বা সংবাদ জানানো। বীমাকৃত বিষয়বস্তু যদি অগ্নি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সাথে সাথেই বীমাকারীকে অগ্নিকাণ্ডের ঘটনা জানাতে হয়। আর বীমা কোম্পানির নির্ধারিত ফরম ব্যবহার করে অথবা নোটিশ প্রদানের মাধ্যমে বীমা গ্রহীতা অগ্নিকাণ্ডের সংবাদ দ্রুত বীমাকারীকে প্রদান করে থাকে। এরপর দেখো, বীমা দাবি পেশ। বীমা দাবি পেশের ক্ষেত্রে দেখো, অগ্নিকাণ্ডের সংবাদ জানানোর পর বীমা গ্রহীতাকে সাধারণত 15 থেকে 30 দিনের মধ্যে অথবা বীমাকারী কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বীমা ক্ষতির বিবরণ পত্র সহ আবেদন পত্র বীমাকারীর নিকট দাখিল করতে হয়। অর্থাৎ দাবিটা বীমাকারীর নিকট পেশ করতে হয়। বীমা দাবি আবেদন পত্রের সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হয়। এই কাগজপত্রগুলোর মধ্যে দেখো, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সম্পত্তির পূর্ণ বিবরণী দাখিল করতে হয়, অর্থাৎ অগ্নিকাণ্ডের স্থান, সময় ও তারিখ, অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতিগ্রস্ত সম্পদের বিবরণ, ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্য, উদ্ধার অংশের মূল্য, স্বাভাবিক মূল্য, বীমাকৃত মূল্য, বীমার মেয়াদ এবং বীমাপত্র নম্বর। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বীমা দাবি যখন পেশ করবে তখন এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সম্পত্তির পূর্ণ বিবরণীতে এই তথ্যগুলো উল্লেখ করতে হয়। এরপর দেখো, দাবির বৈধতা সম্পর্কে উপযুক্ত প্রমাণাদি দাখিল করতে হয়। অর্থাৎ বীমা দাবি উত্থাপনের সাথে দাবির বৈধতা সম্পর্কে প্রয়োজনীয় এবং উপযুক্ত সকল তথ্য প্রমাণ দাবিপত্রের সাথে পেশ করতে হয়। অর্থাৎ যখন একজন বীমা গ্রহীতা দাবি উত্থাপন করবে, সে যে বৈধভাবে তার দাবিটা উত্থাপন করছে সেই সংক্রান্ত যাবতীয় প্রমাণপত্র তাকে সেই আবেদনের দাবি পেশের সাথে সাথে সেই প্রমাণপত্রগুলো তাকে দাখিল করতে হয়। এ প্রয়োজনে এক্ষেত্রে বীমা গ্রহীতাকে আদালতের শপথনামাও প্রদান করতে হতে পারে এক্ষেত্রে। এরপর দেখো, পুলিশি তদন্ত রিপোর্ট। অগ্নিকাণ্ডে সংগঠিত বীমা দাবির সাথে পুলিশের তদন্ত রিপোর্টটাও দাখিল করতে হয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি অগ্নিকাণ্ড সংঘটিত হয় তখন একটা পুলিশি তদন্ত হয়ে থাকে এবং সেই পুলিশি তদন্তের রিপোর্টটাও দাবির বৈধতা প্রমাণ করার জন্য বীমাকারীর নিকট দাখিল করতে হতে পারে। এরপর দেখো, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কিত যেই রিপোর্ট থাকে প্রতি প্রাতিষ্ঠানিক অথবা কোনো প্রতিনিধির কাছ থেকে যে অগ্নিকাণ্ডের কারণ সম্বলিত যেই তথ্য থাকে সেই তথ্য সংক্রান্ত কাগজপত্র দাবি পেশের সাথে সাথে বীমা দাবি পেশের সাথে সাথে বীমাকারীর নিকট দাখিল করতে হয়। এরপর দেখো, বীমা গ্রহীতার পদক্ষেপের পরে আমরা দেখব বীমাকারীর করণীয় পদক্ষেপ সমূহ। বীমা গ্রহীতা কর্তৃক বীমা দাবি পেশের পর বীমাকারীকে বীমা দাবি পরিশোধের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হয়। পদক্ষেপগুলো কি দেখো, দাবির বৈধতা নিশ্চিতকরণ। অর্থাৎ বীমা গ্রহীতার নিকট থেকে বীমা দাবি উত্থাপনের পর বীমাকারীকে সর্বপ্রথম আবেদনকারীর পরিচয় ও দাবির বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। অর্থাৎ বীমা কোম্পানি ওই বীমা গ্রহীতার দাবির বৈধতা সম্পর্কে নিশ্চয় হয়ে থাকেন এক্ষেত্রে। এরপরে প্রিমিয়াম প্রদানের বিষয়ে খোঁজ খবর গ্রহণ করে থাকেন। যেমন বীমা গ্রহীতা প্রিমিয়ামের সর্বশেষ কিস্তি পরিশোধ করেছে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, সেটা যাচাই করে দেখতে হয়। প্রিমিয়ামের কিস্তি যদি পরিশোধিত না হয় তখন সেটা ক্ষতিপূরণ অঙ্ক থেকে কেটে বীমা দাবি পরিশোধ করতে হয়। অর্থাৎ কোনো প্রিমিয়াম যদি বীমা গ্রহীতা পরিশোধ করে না থাকে তাহলে সেই সংক্রান্ত বিষয়ে বীমা চুক্তিপত্রে যে শর্তগুলোর উল্লেখ থাকবে সেই শর্তগুলো সঠিকভাবে প্রতিপালিত হয়েছে কিনা সেগুলো নিশ্চিত করে বীমাকারী প্রিমিয়ামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন এক্ষেত্রে। এরপরে আমরা দেখব, এরপরে যে কাজটা করা হয়ে থাকে সেটা হচ্ছে ক্ষতির তদন্ত। বীমা গ্রহীতার নিকট থেকে বীমা দাবি পত্র পাওয়ার পর বীমাকারী অগ্নিকাণ্ডে ক্ষতির তদন্ত করার জন্য একজন প্রতিনিধি বা বিশেষজ্ঞ নিয়োগ করে ঘটনাস্থলে প্রেরণ করে থাকেন। এক্ষেত্রে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও তার ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয়ের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। যেমন দেখো, বীমার মেয়াদকালে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে কিনা,
অর্থাৎ অগ্নি বীমার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। আমরা একটু আগেই আলোচনা করেছি যে বীমাপত্র খুলতে হলে সেখানে অবশ্যই স্পষ্টভাবে বীমার মেয়াদ সম্পর্কে তথ্য সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে ওই বীমার মেয়াদকালে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে কিনা এই মর্মে তথ্য সংগ্রহ করে থাকেন বীমাকারী কোম্পানি। এরপর দেখো, যে ক্ষতি হয়েছে তা অগ্নিকাণ্ডজনিত ঝুঁকি দ্বারা সংঘটিত হয়েছে কিনা, অর্থাৎ প্রতিষ্ঠানের যেই ক্ষতি হয়েছে সেটা কি অগ্নিকাণ্ডের জন্যই হয়েছে কিনা এটা বীমাকারী কোম্পানি নিশ্চিত হয়ে থাকে। ক্ষতির অবহিত নোটিশ বা আবেদনপত্র বীমা দাবির নির্ধারিত সময়ের মধ্যে হয়েছে কিনা। এরপর দেখবে ক্ষতিগ্রস্ত সম্পত্তির বর্তমান মূল্য কত। এরপর দেখবে উদ্ধারকৃত পণ্যের মূল্য ও বর্তমান মূল্য সম্পর্কে। অগ্নির হাত থেকে সম্পত্তি রক্ষায় যেসব ব্যবস্থা গৃহীত হয়েছিল সে সম্বন্ধেও অনুসন্ধান প্রতিবেদন পেশ করে থাকে ক্ষেত্রে। অর্থাৎ ক্ষতির তদন্ত করার সময় যে ক্ষতি থেকে বাঁচার জন্য যে পদক্ষেপগুলো বীমা গ্রহীতার নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপগুলো যথাযথভাবে নিয়েছিল কিনা সেই সংক্রান্ত একটা তদন্ত হয়ে থাকে এবং সেই তদন্ত প্রতিবেদনটা এক্ষেত্রে যাচাই বাছাই করা হয় এবং অগ্নি নির্বাপনের ব্যয় ও উদ্ধারকৃত সম্পত্তির ব্যয় সম্পর্কে এক্ষেত্রে যাচাই করা হয়ে থাকে। এরপর দেখো, প্রয়োজনে মধ্যস্থতাকারী নিয়োগ। ক্ষতিপূরণ দাবি সম্পর্কে বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে যদি কোনো মতভেদ সৃষ্টি হয় তাহলে উভয় পক্ষ মধ্যস্থতাকারী নিয়োগ করতে পারে। মধ্যস্থতাকারীগণের ঐক্যমতে একজন বিচারক নিযুক্ত করা হয়ে থাকে। অর্থাৎ দুইটা পক্ষেরই ঐক্যমতের ভিত্তিতে একজন বিচারক নিযুক্ত হয়ে থাকে এবং যদি উভয় পক্ষ এতে সম্মত না হয় তাহলে যে কোনো পক্ষ চাইলে আদালতের আশ্রয় গ্রহণ করতে পারে। এরপর দেখো, ক্ষতিপূরণ প্রদান। তদন্তকারীর নিকট থেকে ক্ষতির বিবরণ ও কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পর বীমা কোম্পানি স্থির করে যে বীমা গ্রহীতা বীমা দাবি পাবে কি না। অর্থাৎ ক্ষতির বিবরণ ও কারণ সম্পর্কে তথ্য প্রথমে সংগ্রহ করে, এরপর বীমা কোম্পানি স্থির করে যে বীমা গ্রহীতা দাবি পাবে কি না এটা সম্পর্কে তখন বীমা কোম্পানি একটা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। যদি যে প্রমাণাদিগুলো বীমা গ্রহীতা প্রদান করেছেন এবং তদন্ত সাপেক্ষে বীমাকারী যেই প্রমাণাদিগুলো যাচাই বাছাই করেছেন প্রমাণাদি তথ্যাদি মোতাবেক বীমা গ্রহীতার দাবি যদি গ্রহণযোগ্য হয় তাহলে বীমা কোম্পানি কি করবে, এক্ষেত্রে দাবি পরিশোধ করবে। আর যদি প্রমাণাদি তথ্যাদি মোতাবেক বীমা গ্রহীতার দাবি অগ্রহণযোগ্য হয় তাহলে বীমা কোম্পানি দাবি পরিশোধে অস্বীকৃতি জানাবে। এক্ষেত্রে যদি অস্বীকৃতি জানানো হয় দাবি পরিশোধে তাহলে অথবা দাবি পরিশোধের ক্ষেত্রে যদি কোনো গরমিল দেখা দেয় তাহলে আদালত বা মধ্যস্থতাকারীর মাধ্যমে দাবির বিষয়টি নিষ্পত্তি করা হয়ে থাকে। আজকের আলোচনা সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা মেইল করতে পারো অথবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা বীমাপত্র কিভাবে চালু করতে হয় এবং যদি কোনো অগ্নিজনিত ক্ষতি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বীমা দাবি আদায় করতে হবে এবং কিভাবে ক্ষতিপূরণ প্রদান করা হয় এই সংক্রান্ত তথ্য সম্পর্কে আজকে আমরা জানতে পেরেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই সংকট কেটে যাবে এবং আমরা শ্রেণীকক্ষে আবারও মুখরিত হব। সেই পর্যন্ত তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।